গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন রবার্ট লুই স্টিভেনসনের লেখা ট্রেজার আইল্যান্ড, আজ দ্বিতীয় পর্ব। লোকগুলোকে পরিষ্কার দেখতে পাচ্ছি। মাকে নিয়ে নেমে ব্রিজের তলায় বসিয়ে রেখে এসেছি। কৌতূহল দমন করতে না পেরে ঝোপঝাড়ের আড়ালে আড়ালে চলে এসেছি সরাইয়ের কাছে। গা ঢাকা দিয়ে বসেছি একটি ঝোপের আড়ালে, মুখটা বের করে রেখেছি শুধু। সরাইয়ের দরজাটা দেখা যাচ্ছে, রাস্তাটাও দেখতে পাচ্ছি। 7-8 জন লোক দ্রুত হেঁটে যাচ্ছে সরাইয়ের দিকে। একটা লোককে দুদিক থেকে ধরে নিয়ে এগুচ্ছে দুজন। মাঝের লোকটা অন্ধদস্যু। দরজার কাছে এসে আদেশ দিল অন্ধ। তার কণ্ঠ পরিষ্কার শুনতে পেলাম। রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল কর্কশ কণ্ঠ। ভেঙে ফেলো দরজা। 3 জন লোক এগিয়ে গেল। হাত রাখতেই খুলে গেল ভেজানো পাল্লা। কথা শুনে বোঝা গেল বিস্মিত হয়েছে ওরা। জলদি 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 ঢোকো ভেতরে, হারামজাদা বিল পালিয়েছে হয়তো, গর্জে উঠল অন্ধ। 2 জন সহকারীর সঙ্গে বাইরে রয়ে গেল অন্ধ। অন্যেরা সবাই ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ নীরবতা। হঠাৎ চিৎকার শোনা গেল বাড়ির ভেতর থেকে। বিল মরে গেছে! গাল দিয়ে উঠল অন্ধ। মরেছে, কাজ কমেছে হাদারামের দল। ওর শরীর তল্লাশি কর, সিন্দুকটা বের করে নিয়ে আয় জলদি। তর সইছে না ডাকাতটার। প্রচণ্ড হাক ডাক শুরু করেছে ডাকাতেরা। বাড়ির ভেতরে জিনিসপত্র ছ্যাঁচড়ানো আর ভাঙার আওয়াজ উঠছে। দাপাদাপি শোনা যাচ্ছে সিঁড়িতে। এক ঝটকায় খুলে ফেলল কেউ ক্যাপ্টেনের ঘরের দরজার একটা পাল্লা। শাঁসির কাঁচ ভাঙল ঝনঝন শব্দে। খোলা জানালায় একটা লোকের কাঁধ মাথা দেখা গেল। অন্ধকে ডেকে বলল সে, পিউ, সিন্দুকটা খোলা, তছনছ হয়ে আছে ভেতরের জিনিসপত্র। ওটা আছে কিনা দেখ, গাধা কোথাকার। রাগে ফুঁসছে অন্ধ। মোহরগুলো আছে। টাকার কথা বলছি না শুয়োর, নকশাটা আছে কিনা দেখ। আধ মিনিট নীরবতার পর আবার জবাব দিল লোকটা, না নেই। দেখ বিলের শরীরের কোথাও আছে কিনা। আবার নীরবতা। তারপর আবার জবাব এলো, নেই। বুঝতে পেরেছি, ওই হারামজাদা ছেলেটার কাজ। ইস, কেন যে চোখ দুটো তখন গেলে দেয়নি, চেঁচিয়ে বলল পিউ। একটু আগে যখন এসেছিলাম দরজা বন্ধ ছিল। দেখ কোথায় বেটা, খোঁজ খোঁজ, খুঁজে বের কর। তুমুল কাণ্ড শুরু হলো সরাইয়ের ভেতর। বুট পরা ভারী পায়ের ধূপধাপ, আসবাবপত্র ছুঁড়ে ফেলার শব্দ, দরজায় লাথি মারার আওয়াজ উঠছে। কয়েক মিনিট চললেই অবস্থা। এরপর একজন লোক উকি দিল সরাইয়ের দরজায়। পিউকে জানালো আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ এই সময় হুইসেলের তীক্ষ্ণ শব্দ শোনা গেল। গ্রামের ওদিক থেকে এসেছে শব্দটা। পুলিশ! চেঁচিয়ে উঠল অন্ধের পাশে দাঁড়ানো একজন। এই তোরা সব বেরিয়ে আয়, ডার্ক, কোথায় তোরা? পুলিশ আসছে। পালাবি কেন, ভিতুর ডিম কোথাকার! ধমকে উঠল পিউ। আফসোস করল, ইস, আমার যদি আজ চোখ থাকতো। সরাইয়ের ভেতর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো ডাকাতেরা। সরাইয়ের আশেপাশের ঝোপঝাড়ে আমাদের খোঁজার নির্দেশ দিল অন্ধ। পুলিশ আসছে তাই দ্বিধা করল দস্যুরা। আবার ভীতু কাপুরুষ বলে গাল দিল অন্ধ। লক্ষ কোটি টাকা তোদের হাতের নাগালে, বোঝানোর চেষ্টা করছে পিউ। এই সুযোগ ছেড়ে দিবি? দেখ দেখ, জলদি খুঁজে দেখ ছোড়াটা কোথায়, নকশাটা বের করতেই হবে। নকশা টকশার দরকার নেই পিউ, বলল এক ডাকাত। মোহরগুলো পেয়েছি, এতেই চলবে। খামোকা চিল্লাচিল্লি করে লাভ নেই, চলো কেটে পড়ি, প্রথম জনের সমর্থনে বলল আরেক ডাকাত। ভয়ঙ্কর খেপে গেল অন্ধ। চেঁচিয়ে গাল দিতে শুরু করলো, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না দেখে এলোপাতারি বাড়ি মারতে লাগলো লাঠি দিয়ে। দপাদপ কয়েক ঘা খেলো লাঠির আওতায় দাঁড়ানো ডাকাতেরা। ভয়ঙ্কর দাঁত খিচিয়ে পিউকে গালাগাল দিয়ে উঠল ওরা। সরে গেল লাঠির আওতার বাইরে। ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এই সময়। গ্রামের ওদিকে পাহাড়ের পাকদণ্ডি বেয়ে নেমে আসছে একাধিক ঘোড়া। পিস্তলের আওয়াজ হলো সরাইয়ের পেছনের পাহাড়ে। মনে হলো আলোর ঝলকও দেখতে পেয়েছি। সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করলো ডাকাতেরা কিটস হোলের দিকে।
বুঝলাম পিস্তলের শব্দ করে কেউ ওদের পালাবার ইঙ্গিত করছে। অন্ধকে ফেলে রেখেই পালিয়েছে ডাকাতেরা। এইবার নিজের বিপদ বুঝতে পারল পিউ। লাঠি ঠুকে ঠুকে পথ খুঁজে নিয়ে ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না, বারবার হোঁচট খাচ্ছে। আতঙ্কিত হয়ে পড়ল সে। কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে বলল, ওরে ভাইরা, আমাকে ফেলে যাস নে, আমায় নিয়ে যা ভাই, নিয়ে যা। কিন্তু কেউ সাড়া দিল না। আবার ছুটতে শুরু করল পিউ। ভুল করে গ্রামের দিকে ছুটছে। ঠিক এই মুহূর্তে উল্টো দিকের পাহাড়ের ওদিক থেকে বেরিয়ে এলো কয়েকজন অশ্বারোহী। চাঁদের আলোয় দেখতে পাচ্ছি ওদের। ঢাল বেয়ে নেমে আসছে দ্রুত। ছুটছে পিউ। হঠাৎ তুষারে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ল রাস্তার উপর। অশ্বারোহীরা এসে পড়েছে। পথের উপর পড়ে যাওয়া মানুষটাকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করল সামনের ঘোড়সওয়ার। আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল অন্ধ। তাকে মারিয়ে চলে গেল সবকটা ঘোড়া। চাঁদের আলোয় দেখতে পেলাম নড়ছে পিউয়ের দেহটা। কাত হল, তারপর চিত হয়ে গেল আস্তে আস্তে, আর নড়ল না। অশ্বারোহীরা আরো কাছে এসে যেতেই লাফিয়ে ঝোপ থেকে বেরিয়ে এলাম আমি। সামনের অশ্বারোহী একজন অফিসার, মিস্টার ডান্সকিট। গ্রাম থেকে যে যুবকটি গিয়েছিল ডক্টর লিভজিকে খবর দিতে, সেও আছে সঙ্গে। পাহাড়ের ওদিকে সাগরে সন্দেহজনক জাহাজের কথা আগেই কানে গেছে ওদের। তদন্ত করতে আসছিলেন। পথে গ্রামের যুবকের সঙ্গে দেখা হয়ে যায়। পিউ মরে গেছে। চোখের সামনে সবুজ আচ্ছাদন খসে পড়েছে। আকাশের দিকে চেয়ে আছে যেন কালো কোটর দুটো, বিভৎস। আমাকে দেখে থামলেন পুলিশ অফিসার। যুবকরাও থামল। দু এক কথা জিজ্ঞেস করে আরেকজন পুলিশকে আমার কাছে রেখে দলবল নিয়ে ডাকাতটা যেদিকে গেছে সেদিকে ধাওয়া করলেন তিনি। পরে ফিরে এসে জানালেন ছোট পালতোলা জাহাজটা নিয়ে পালিয়েছে ডাকাতরা, ধরতে পারেননি কাউকে। পুলিশ এবং যুবকের সহযোগিতায় মাকে নিয়ে এলাম সরাইখানায়। অজ্ঞান হয়ে পড়েছিলেন ব্রিজের তলায়। খানিকটা রাম ঢেলে দিলাম তার মুখে। গরম শেক ইত্যাদি দিয়ে গা গরম করে জ্ঞান ফেরানো হলো। মার জ্ঞান ফিরলে আমি ঘরদোরগুলো ঘুরে ঘুরে দেখলাম। তাকানো যায় না। ডাকাতেরা জিনিসপত্রের কিছুই আস্ত রাখেনি। ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়ে গেছে। দেয়ালের ঘড়িগুলো পর্যন্ত খুলে আছড়ে ভেঙেছে। ইতিমধ্যেই অফিসার ফিরে এসেছেন। তাকে আর উপস্থিত অন্য লোকেদের সব খুলে বললাম। বিকেলে অন্ধ পিউয়ের প্রথম আগমন থেকে ডাকাতেরা পালানো পর্যন্ত সব কথা। অফিসার বললেন, কিন্তু মোহরগুলো তো পেয়ে গেছে, আর কিসের খোঁজ করছিল ওরা? হঠাৎই প্যাকেটটার কথা মনে পড়ল আমার। জামার ভেতর পকেটে রেখেছি। ওটা বের করে এনে বললাম, হয়তো এটার খোঁজ করছিল। অন্ধকে বারবার ক্যাপ্টেন ফ্লিন্টের নকশার কথা বলতে শুনেছি। দেখি। হাত বাড়ালেন অফিসার। আমি ভাবছিলাম মিস্টার লিভজির কাছে জমা দিব এটা। আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি বলে উঠলেন অফিসার। ওকেই দিও, উনি আগে খুলে দেখবেন কি আছে ভেতরে। কি যেন ভাবলেন তিনি। তাহলে চলো যাই ডাক্তার সাহেবের ওখানে। দেরি না করে আজই ওকে জমা দিয়ে আসি। নিশ্চয়ই মূল্যবান কিছু আছে প্যাকেটে, নইলে ওটার জন্য এমন পাগল হয়ে উঠত না অন্ধ। অফিসারকে ধন্যবাদ দিলাম। একজন লোককে নির্দেশ দিলেন কিডস, ডগার, তোমার ঘোড়াটা ভালো, ছেলেটাকে তোমার সঙ্গেই নাও। মায়ের কাছে একজন লোককে রেখে সে রাতেই ডাক্তার লিভজির বাড়ির পথে রওনা দিলাম আমরা। বাড়িতে পাওয়া গেল না ডাক্তার লিভজিকে। চাকরানি জানালো বিকেলে বেরিয়ে গেছেন ডাক্তার, হলে গেছেন। রাতের খাওয়াটা জমিদার বন্ধু ট্রেলনির ওখানেই সারবেন। সেখানেই যাব বললেন ডান্স। রাস্তা বেশি না, চাঁদের আলোয় পথ দেখে এগিয়ে চলছি আমরা। পথের দুপাশে সারি সারি গাছ, পাতা ঝরে গেছে। চাঁদের আলোয় অদ্ভুত দেখাচ্ছে নিষ্প্রাণ গাছগুলিকে। সবকিছুতেই যেন জলদস্যুর ছোঁয়া লেগে আছে। এক বিরাট বাড়ির সামনে এসে দাঁড়ালেন তিনি। হাত তুলে পেছনের সবাইকে থামার ইঙ্গিত করলেন। তারপর নামলেন ঘোড়া থেকে। আমরাও নামলাম সবাই। বেল টিপে ডাকতেই দরজা খুলে দিল বেয়ারা। পথ দেখিয়ে ট্রেলনির লাইব্রেরিতে নিয়ে গেল আমাদের। ঘরে ঘরে সারি সারি আলমারি, সবগুলিতে বই ঠাসা। প্রত্যেকটি আলমারির উপর রাখা আছে বিখ্যাত সব লোকের একটি করে আবক্ষ মূর্তি। ফায়ার প্লেসের পাশে বসে আছেন ডাক্তার লিভজি আর স্কয়ার ট্রেলনি। দুজনেরই হাতে পাইপ। এত কাছে থেকে এর আগে কখনো ট্রেলনিকে দেখিনি আমি।
অনুমান করলাম 6 ফুটের বেশি হবে উচ্চতা, সেই অনুপাতে স্বাস্থ্য, চেহারায় সপ্রতিভ ভাব, কিন্তু চামড়া রুক্ষ, কপালে বয়সের বলিরেখা, কুচকুচে কালো ভ্রু, দেখলেই মেজাজটা আঁচ করা যায়, তবে বদমেজাজি নয়। চোখের তারায় আবেগ আর উত্তেজনার মিশ্রণ। শুনেছি দুর্গম অঞ্চলে ঘোরার সাংঘাতিক বাতিক আছে এই জমিদারের। আরে ডান্স যে, খুশি খুশি গলায় আপ্যায়ন করলেন ট্রেলনি। এসো এসো। তারপর কি মনে করে? আমাকে দেখে বিস্মিত হলেন ডাক্তার লিভসি। জিম, তুমি এত রাতে? ব্যাপার কি? অল্প কথায় সব গুছিয়ে বলল ডান্স কিডস। শুনতে শুনতে ট্রেলনি ডাক্তার চাচা দুজনে খুব উত্তেজিত হয়ে উঠলেন। ট্রেলনি তো চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চুল খামচাতে লাগলেন। খুলে এলো তার মাথার পরচুলাটা, বেরিয়ে পড়ল ছোট করে ছাটা চুল। চেহারাটাই পাল্টে গেল নিমেষে। কিডসের কথা শেষ হতেই বলে উঠলেন ট্রেলনি, কানা বদমাসটাকে মেরে একটা দারুণ কাজ করেছো তুমি কিডস। হাত বাড়ালেন ডাক্তার চাচা। প্যাকেটটা দাও জিম। এগিয়ে গিয়ে প্যাকেটটা তুলে দিলাম তার হাতে। ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তিনি। ভেবেছি দেয়া মাত্র খুলে দেখবেন ভেতরে কি আছে, কিন্তু আমাকে বিস্মিত করে দিয়ে প্যাকেটটা পকেটে রেখে দিলেন তিনি। জমিদারের দিকে তাকিয়ে বললেন, ট্রেলনি, খাওয়াটা সেরে নেওয়া যাক, ডান্সের আবার ডিউটি আছে, তাকেও আটকে রাখা ঠিক হবে না। আমাকে দেখিয়ে বললেন, আর এই ছেলেটারও নিশ্চয়ই পেট জ্বলছে। আরে হ্যাঁ হ্যাঁ, খাওয়ার কথা তো ভুলে গিয়েছিলাম। ঘণ্টা বাজিয়ে ভৃত্যকে ডাকলেন জমিদার। সবার জন্যই খাবার এলো। আস্ত একটা পায়রার মাংস এলো আমার জন্য। দারুণ খিদে পেয়েছে। গোগ্রাসে গিলতে লাগলাম। খাওয়া শেষ হলো। বিদায় নিয়ে চলে গেলেন ডান্স কিডস। ফায়ারপ্লেসের পাশে গিয়ে আবার আরাম করে বসলেন ডাক্তার চাচা। তার পাশে গিয়ে বসলেন ট্রেলনি। আমিও গিয়ে বসলাম তাদের পাশে। প্যাকেটটা খুলে দেখা যাক এবার, বললেন ট্রেলনি। মৃদু হাসলেন ডাক্তার চাচা। অত অধৈর্য হচ্ছে কেন? তা আগে বলো তো, ফ্লিন্ট সম্পর্কে কি জানো? ফ্লিন্ট? গম্ভীর হয়ে গেলেন ট্রেলনি। আমি যার নাম শুনেছি সে একজন দুর্দান্ত জলদস্যু, ভয়ঙ্কর খুনি। ওর তুলনায় ব্ল্যাকবিয়ার্ডও নিতান্তই শিশু। স্পেন সাগরে তো নাবিকেরা ওর নাম শুনলেই মূর্ছা যায়। আমি কিন্তু মনে মনে গর্বে অনুভব করেছি ফ্লিন্টের জন্য। ইংরেজ তো, ওকে দেখিনি কখনো, কিন্তু ত্রিনিদাদে ওর জাহাজ দেখেছি, তা দূর থেকে। আমাদের জাহাজের ক্যাপ্টেন ছিল একটা কাপুরুষ। ফ্লিন্টের জাহাজের ফ্ল্যাগ দেখেই সোজা ছুটল পোর্ট অফ স্পেনে। যাওয়ার আগে আর পেছন ফিরেই তাকালো না। আমিও শুনেছি তার নাম, বললেন ডাক্তার চাচা। আচ্ছা, তার কি খুব টাকা কড়ি ছিল? তো সারা জীবন ডাকাতি করেছে কেন? কিসের জন্য অত জাহাজকে তাড়া করে বেরিয়েছে? এত খুন খারাপই বা কিসের জন্য? উত্তেজিত মনে হচ্ছে জমিদারকে। তোমার সঙ্গে কথা বলাটাই এক ঝকমারি, সারাক্ষণ মাথা গরম। আরে বাবা, ডাকাতি করে তো ডাকাতরা পয়সা জমানোর জন্যই, সে কি জানি না। আসলে আমি জানতে চাচ্ছি জমানো টাকা পয়সা ধনরত্ন কেমন ছিল ফ্লিন্টের। প্রচুর, ঘোষণা করলেন জমিদার। দুহাত ছড়িয়ে বললেন, এই এত। কে জানে এতে ফ্লিন্টের জমানো রত্নের সন্ধানই আছে কিনা। পকেট থেকে প্যাকেটটা বের করে সাইড টেবিলে রাখতে রাখতে বললেন ডাক্তার চাচা। তার পায়ের কাছেই রাখা ডাক্তারি ব্যাগটা, সেটা খুলে একটা কাঁচি বের করলেন। দেখি খুলে কাপড়ের প্যাকেটের ভেতর থেকে দুটো জিনিস বেরোলো, একটা ডায়েরি আর সিল করা একটা খাম। এটাই আগে পড়ি। ডায়েরিটা হাতে তুলে নিলেন ডাক্তার চাচা, পাতা উল্টালেন। চেয়ার ছেড়ে উঠে এসে ডাক্তার চাচার পেছনে দাঁড়িয়ে দেখতে লাগলাম। প্রথম পৃষ্ঠায় কতগুলো হিজিবিজি আঁক আর কিছু অদ্ভুত শব্দ। ক্যাপ্টেনের হাতের উল্কিতে যেমন লেখা ছিল, বিলি বোনস হিজ ফ্যান্সি, মিস্টার ডব্লিউ বোনস মেট, নো মোর রাম, অফ পাম কি হি গট ইট, ইত্যাদি। এছাড়াও আরও কিছু ছোটখাটো শব্দ আছে যেগুলোর অর্থ উদ্ধার করা রীতিমতো কঠিন। একটা শব্দে পিঠে ছুরির আঘাত জাতীয় কে যেন বোঝাচ্ছে। তেমন কিছুই নেই। পাতা উল্টে গেলেন ডাক্তার চাচা। পরের 10-12টা পাতা অদ্ভুত লেখায় ভরা। এক পাতায় একটা লাইনের প্রান্তে একটা তারিখ লেখা আছে, অন্য প্রান্তে টাকার অঙ্ক। সাধারণ হিসাবের খাতায় যেমন থাকে। তারিখটা 1745 খ্রিস্টাব্দের 12ই জুন।
টাকা 70 পাউন্ড, কার কাছে যেন পাওনা। নিচে লেখা কার এক কাছ থেকে সামান্য দূরে। একটা অক্ষরেখা এবং দ্রাঘিমাও দেয়া আছে। এরপর কয়েকটা পৃষ্ঠায় শুধুই টাকার হিসাব, ক্রমেই বেড়েছে যোগফল। শেষ যোগফলটায় লেখা বোনস, তার সঞ্চয়। মাথা মুন্ডু কিছুই তো বোঝা যাচ্ছে না, বললেন ডাক্তার চাচা। কিন্তু না বোঝার তো কিছু নেই, বললেন ট্রেলনি। কিছু জাহাজের নাম আছে, এগুলো ডুবিয়েছে দস্যুরা। টাকার অঙ্কগুলো বোনসের বখরার হিসেব। কারাকাস থেকে সামান্য দূরে নিশ্চয়ই কোনো জাহাজ আক্রমণ করেছিল ওরা। ঈশ্বর নাবিকদের আত্মাকে শান্তি দিন। ঠিকই বলেছেন, সায় দিল ডাক্তার চাচা। টাকার অঙ্ক কিন্তু ক্রমেই বেড়েছে। এর পরের একটা পাতা বাদে পুরো ডায়েরিটাই ফাঁকা। ওই একটা পাতা একটা তালিকা, তাতে ফরাসি, ইংরেজি আর স্পেনীয় মুদ্রার পারস্পরিক মূল্যায়ন করা। দারুণ হিসেবে ছিল তো বোনস, মন্তব্য করলেন ডাক্তার চাচা। ঠকেনি নিশ্চয়ই কখনো। ডায়েরিটা আবার পকেটে রেখে দিলেন। খামটা খোলো এবার, বললেন জমিদার। সিলমোহর করা খামের ভেতর থেকে বেরোলো একটা দ্বীপের মানচিত্র। অক্ষাংশ, দ্রাঘিমা, পাহাড়, খাড়ি, উপসাগর ইত্যাদি পরিষ্কার দেখানো আছে। 9 মাইল দৈর্ঘ্য আর 5 মাইল প্রস্থের মোটাসোটা ড্রাগন আকৃতির এই দ্বীপ। সাগর থেকে উঠে গিয়ে দ্বীপে মিশেছে একটা পাহাড়, দুপাশে দুটো চমৎকার ন্যাচারাল পোর্ট। পাহাড়টার নাম লেখা আছে ম্যাপে, দ্য স্পাইগ্লাস। ম্যাপের 3 জায়গায় লাল কালিতে ক্রস চিহ্ন দেয়া আছে। দুটো চিহ্ন দ্বীপের উত্তর অংশে, তৃতীয়টা আছে দক্ষিণ পশ্চিমে। এই চিহ্নটার নিচে কালো কালিতে ছোট কিন্তু পরিষ্কার অক্ষরে লেখা, ধনরত্নের স্তূপ এখানে। লেখাটা ক্যাপ্টেন বোনসের হাতের নয়। ম্যাপের উল্টো পিঠে একই হাতের লেখায় আছে টল ট্রি, স্পাইগ্লাস শোল্ডার। উত্তরে উত্তর পূর্বের উত্তর এক জায়গায়, স্কেলিটন আইল্যান্ড পূর্বে দক্ষিণ পূর্বের পূর্বে 10 ফুট, রূপার বাট উত্তরের গুপ্ত স্থানে, পূর্বে ঢিবি ধরে এগিয়ে দক্ষিণে 60 ফুট গেলে সামনে পড়বে। বালি পাহাড়ে বাহু দুটো সহজেই পাওয়া যাবে উত্তর বিন্দুতে, উত্তর অন্তরীপের প্রবেশ পথে। JF। উৎফুল্ল হয়ে উঠছেন জমিদার। এটা জন ফ্লিন্টের গুপ্তধনের ঠিকানা, ঠিকই অনুমান করেছি। ডাক্তার চাচার দিকে ফিরে বললেন, ডাক্তার, আগামীকালই ব্রিস্টল রওনা হচ্ছি আমি। 10 দশকের মধ্যেই সেরা জাহাজ আর সেরা নাবিক জোগাড় করে ফেলতে পারবো। আমি খবর পাঠালেই আপনি আর জিম চলে যাবেন ব্রিস্টলে। তারপর বেরিয়ে পড়বো আমরা ট্রেজার আইল্যান্ডের উদ্দেশ্যে। আপনি জাহাজের ডাক্তারের কাজ চালাবেন, জিম কেবিন বয়, আর আমি হব অ্যাডমিরাল। আর হ্যাঁ, রেডরুথ, হান্টার, জয়েসকেও সঙ্গে নিব। অনুকূল বাতাস পেলে, ঠিকানা তো জানাই আছে, দ্বীপে পৌঁছতে বেশি দিন সময় লাগবে না। তারপর বাকি জীবনটা পায়ের পর পা তুলে কাটানো যাবে, এই তো, বললেন ডাক্তার চাচা। কিন্তু আবার কিন্তু কিসের? ভুরু কুচকালেন জমিদার। জলদস্যুদের কথা ভুলে যাচ্ছেন কেন? এই নকশার জন্যই আজ অ্যাডমিরাল বেনবোতে আক্রমণ চালিয়েছে ওরা। নিশ্চয়ই তককে তককে থাকবে। ব্রিস্টল থেকে আমাদের জাহাজ নিয়ে নিরুদ্দেশের পথে বেরোতে দেখলেই বুঝে নেবে সব। ভাববেন না আমরা ওদের চোখের আড়াল হতে পারবো। দূরে সাগরই আমাদের খুন করবে ওরা, জাহাজ শুদ্ধ ডুবিয়ে দেবে। তার আগে অবশ্যই নকশাটা ছিনিয়ে নেবে আমাদের কাছ থেকে। তার মানে এই মুহূর্ত থেকে মুখে কুলু পেটে ফেলতে হবে আমাদের। নকশা সম্পর্কে কোনো কথাই কারো কাছে উচ্চারণ করা যাবে না। আমার দিকে ফিরলেন জমিদার ট্রেলনি। জিম, বুঝতে পেরেছ তো? মাথা ঝাঁকালাম। 10 দিনে জাহাজ নাবিক জোগাড় করতে পারলেন না জমিদার ট্রেলনি, তার চেয়ে অনেক বেশি সময় লেগে গেল। 1 মার্চ ব্রিস্টলের ওল্ড অ্যাঙ্কর সরাইখানা থেকে ডাক্তার লিভজির কাছে একটা চিঠি লিখলেন ট্রেলনি। চিঠিটা হলো, প্রিয় লিভজি, জাহাজ কেনা হয়েছে, প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়ে গেছে। চমৎকার স্কুনার, সহজেই চালানো যায়, পরিবহন ক্ষমতা 200 টন। নাম হিস্পানিওলা। জাহাজটা জোগাড় করে দিয়েছে আমার এক পুরনো বন্ধু, পর্যটক ব্ল্যান্ডলি। আমার জন্য সাংঘাতিক পরিশ্রম করেছে সে। ব্রিস্টলের আরো অনেকেই সাহায্য করেছে আমাকে। তারা জেনেছে গুপ্তধনের সন্ধানে যাচ্ছি আমি। ব্ল্যান্ডলির কথা, খুব কম দামে পাওয়া গেছে জাহাজটা। কিন্তু দুষ্ট লোকের তো অভাব নেই। তারা বলছে আসলে এটা ব্ল্যান্ডলির জাহাজ ছিল। আমাকে বোকা পেয়ে খুব চড়া দামে বিক্রি করেছে। বলেছে জাহাজের মালিক অন্য লোক। মধ্যস্থতার নামে খুব ঠকিয়েছে নাকি আমাকে। সে যাই হোক, জাহাজটাকে খারাপ বলতে পারছে না কেউ।
যতটা ভেবেছিলাম তত সহজে নাবিক জোগাড় হয়নি। নিতান্ত ভাগ্যক্রমে সিলভারকে না পেয়ে গেলে তো নাবিক জোটাতেই পারতাম না। লোকটা বুড়ো, এককালে জাহাজে চাকরি করত, এখন ব্রিস্টল একটা সরাইখানার মালিক। আমি নাবিক খুঁজছি শুনে একদিন খোঁড়াতে খোঁড়াতে এসে হাজির। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, লোকটার একটা পা নেই। লোকটার পুরো নাম লং জন সিলভার। অমরবীর হুকের অধীনে দেশের জন্য যুদ্ধ করতে গিয়েছিল সে, পা খোয়ায় ওই যুদ্ধেই। নাবিক আর যোদ্ধা ছাড়াও আরেকটা পরিচয় আছে তার, চমৎকার রাঁধুনি। যেচে পড়ে এলো, হিসপ্যানিওলার বাবুর্চির কাজটা তাকিয়ে দিয়ে দিলাম। ডাঙায় থেকে থেকে শরীর খারাপ হয়ে গেছে নাকি, দূর সাগরের নোনা হাওয়ায় যদি স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়, এই আশাতেই বুড়ো বয়সে জাহাজে চড়তে চাইছে সিলভার। হুট করে তাকে চাকরি দেওয়ার আরও একটা কারণ আছে। আমাকে আশ্বাস দিল হিসপ্যানিওলার জন্য নাবিক জোগাড় করে দিতে পারবে সে। সত্যি কথা রেখেছে এক পেয়ে নাবিক। দেখতে দেখতে নাবিক জোগাড় করে ফেলেছে সিলভার। যে সে নাবিক নয়, রীতিমতো কাজের লোক প্রত্যেকে। চেহারা ওদের খারাপ, অস্বীকার করছি না, কিন্তু চেহারা দেখে তো বেতন দেব না। কাঁচা লোক নই আমি, বাজিয়ে দেখে নিয়ে তবেই চাকরি দিয়েছি। অদম্য ওদের মনোবল, দরকার পড়লে লড়াই করানো যাবে ওদের দিয়ে। জাহাজের ক্যাপ্টেন নিয়োগ করেছি যাকে, সে তো একটা রত্ন। মেজাজটা অবশ্য একটু কড়া, কিন্তু ক্যাপ্টেনের মেজাজ কড়া না হলে নাবিকটা তাকে মানবে কেন? খোঁজ পেয়ে নিজে এসেছে ক্যাপ্টেন, কিন্তু মেট অ্যারোকে আবিষ্কার করেছে সিলভার। সারেং লোকটার গুণ আছে, বাঁশি বাজাতে পারে। সিলভারের কথা আরও কিছু বলেনি। লোকটা হিসপ্যানিওলায় ছোট চাকরি নিয়েছে বটে, কিন্তু তাকে যাতা ভাবা ঠিক হবে না। ব্যাংকে মোটামুটি টাকা আছে তার নামে, সরে চালাবার ভার দিয়েছে স্ত্রীর ওপর। মেয়েটি ইংরেজ নয়। সিলভার অবশ্য বলেনি কিছু, কিন্তু কারো কারো ধারণা বউয়ের দাপট সইতে না পেরেই নাকি পালিয়ে বাঁচতে চাইছে এই খোড়া বাবুর্চি। হাওয়া পরিবর্তনের কথাটা আসলে একটা বাহানা। সে যাই হোক, ওসব নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। ট্রেলনির চিঠিটা আমাকেও পড়তে দিলেন ডাক্তার চাচা। জাহাজে নাবিক জোগাড় হয়েছে শুনে দারুণ খুশি হলাম। এই খবরের আশাই তো আছি, কিন্তু একটা ব্যাপার মোটেই ভালো লাগলো না আমার। জমিদার নিজেই বললেন গুপ্তধনের নকশা সম্পর্কে কাউকে কিছু বলা হবে না, অথচ তিনি নিজেই কথাটা ফাঁস করে দিয়ে বসে আছেন। পরদিন গধূলি বেলায় রয়্যাল জর্জে এসে দাঁড়ালো ডাকগাড়িটা। রেডরুথ, হান্টার আর জয়েসের সঙ্গে গাড়িতে চেপে বসলাম। ছুটন্ত গাড়ির জানলা দিয়ে কনকনে হাওয়া এসে ঢুকছে ভেতরে। পাহাড়ের পর পাহাড় পেরিয়ে চলেছি। বাড়ির কথা, মায়ের কথা মনে পড়ছে বারবার। মনে পড়ছে আমাদের অ্যাডমিরাল বেনবোর কথাও। বাবার স্মৃতিটা কেন যেন আজ বড় বেশি মনে আসছে। সে সঙ্গে ভাবছি আমাদের অ্যাডমিরাল বেনবোর আশেপাশের পাহাড় আর সাগরের কথা। ক্যাপ্টেন বোনস এসে চড়াও হচ্ছে মনের পর্দায়। নিরুদ্দেশ যাত্রায় চলেছি। আর কি কোনোদিন ফিরে আসতে পারবো অ্যাডমিরাল বেনবোতে? ঠিক কতক্ষণ পরে জানি না, পাঁজরে রেডরুথের কোণের খোঁচায় তন্ময়তা ভাঙল। বলল সে, নেমে পড়ো, ব্রিস্টল এসে গেছি। নামলাম। ঘোড়ার গাড়ি নিয়ে এসে পড়লাম শহর থেকে দূরে ডকইয়ার্ডে। সারি সারি জাহাজ নোঙর করে আছে। দেশে বিদেশের নাবিকেরা কোলাহল করছে, গান গাইছে, কাজ করছে। নোনা হাওয়ায় মেশানো আলকাত্রার গন্ধটা একেবারে অপরিচিত ঠেকল না। এই গন্ধ আগেও পেয়েছি ক্যাপ্টেন বোনসের সিন্দুকের ভেতরে। কানে মাকড়ি, দুগালে জুলফি পাকিয়ে পাকিয়ে গোল করা, রং ওঠা পোশাক পরা মাঝবয়সী এক নাবিককে দেখছি। সেই সময় সেখানে এসে দাঁড়ালেন ট্রেলনি। জমিদারকে দেখে প্রথমে তো চিনতেই পারলাম না। স্বাস্থ্য অনেক ভালো হয়েছে। পরনে নীল রঙের মোটা কাপড়ের নাবিকদের পোশাক। কথা, হাসি, চলাফেরার ভঙ্গি ইত্যাদি সবকিছুতেই নাবিকদের অনুকরণ করছেন। কেমন আছো জিম? আমার হাত ধরে কুশল জিজ্ঞাসা করলেন। আমি ভালো আছি জানাতেই বললেন, কাল রাতে ডাক্তার লিভসি এসে পৌঁছেছে, সেও ভালো আছে। আমরা কবে রওনা হচ্ছি স্যার? আগামীকাল। পরদিন সকালে নাস্তার পর স্পাইগ্লাস সরাইখানায় যেতে বললেন আমাকে জমিদার ট্রেলনি। জন সিলভারকে দেবার জন্য একটা চিঠি দিলেন আমার হাতে। সরাইয়ের ঠিকানাটা বুঝিয়ে বললেন, ডকের ধার ধরে যেতে যেতে সাগরের পাড়ে একটা ছোট্ট বাড়ি, দেয়ালে মস্ত দূরবীনের ছবি আঁকা, ওটাই স্পাইগ্লাস সরাইখানা। বেরিয়ে পড়লাম, উত্তেজনা আর আনন্দে মশগুল। আরও জাহাজ, আরও নাবিক, নতুন জায়গা দেখার সুযোগ পেয়েছি, এই তো আমি চাই। কর্মব্যস্ত মানুষের ভিড় ডকে। তাদের পাশ কাটিয়ে মালপত্রের স্তূপ এড়িয়ে এসে দাঁড়ালাম সরাইটার সামনে।
ঠিকই বলেছেন জমিদার। সহজেই পাওয়া গেল স্পাইগ্লাস সরাইখানা। সরাইয়ের বাইরের জায়গাটুকু সুন্দর ছিমছাম, নতুন আঁকা সাইনবোর্ড, জানালায় টকটকে লাল পর্দা। ভেতরে ঢুকে পড়লাম। এক কামরার একটা বাড়ির মাঝখানে দেয়াল তুলে দুভাগ করা, অর্থাৎ দুটো ঘর করা হয়েছে। মেঝে পাকা নয়, চমৎকার করে বালি বেছানো। মালিকের আজব কিন্তু চমৎকার রুচির পরিচয় পাওয়া যায় এতে। তামাকের ধোঁয়ায় আচ্ছন্ন ঘরের খদ্দেররা বেশিরভাগই নাবিক। জোরে জোরে কথা বলছে ওরা। এভাবেই হয়তো কথা বলতে অভ্যস্ত নাবিকেরা। দরজায় দাঁড়িয়ে রইলাম। এই সময় উপাসের ঘরটা থেকে বেরিয়ে এলো একজন লোক। আগে কখনো দেখিনি, কিন্তু সে কে বুঝতে অসুবিধা হলো না। বাঁ পাটা উড়ুর কাছ থেকে কাটা, বগলে ক্রাচ। প্রায় নিঃশব্দে আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে হাঁটে লোকটা। একটা পাজে নেই, তাতে যেন কোনো অসুবিধাই হচ্ছে না তার। লম্বা বলিষ্ঠ দেহ, প্রকাণ্ড মুখটা ফ্যাকাশে, হয়তো বয়সের ভারী, কিন্তু হাসি লেগেই আছে মুখে। বুদ্ধিদীপ্ত চোখ। টেবিলগুলোর পাশ দিয়ে চলছে ফিরছে লোকটা। প্রতিটি টেবিলের পাশে থেমে কুশলাদি জিজ্ঞেস করছে। কারো কারো পিঠ চাপড়ে দিচ্ছে আন্তরিক ভঙ্গিতে। না, যা সন্দেহ করছিলাম তা নয়। লোকটা এক পেয়ে ঠিকই, নাবিকও ছিল এককালে, কিন্তু ক্যাপ্টেন বোনসের সেই ভয়ঙ্কর লোক নয়। আমার দুঃস্বপ্নে দেখা দানব নয় সে। এই হাসি খুশি চমৎকার লোকটা আর যাই হোক, জলদস্যু হতে পারে না। সিলভারের ব্যবহার দেখে আমার তাই মনে হচ্ছে। এগিয়ে গেলাম, পেছন থেকে ডাকলাম, মিস্টার সিলভার স্যার। ফিরে চাইল লোকটা। মিস্টার ট্রেলনি দিয়েছেন চিঠিটা। চিঠি নিতে নিতে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন সিলভার। তুমি কে খোকা? তারপর হঠাৎই যেন অনুমান করে নিয়ে বলল, ও হ্যাঁ, বুঝেছি, তুমি সেই মানে কেবিন বয়। ভালো, খুশি হলাম তোমাকে দেখে। বিশাল এক থাবা আমার দিকে বাড়িয়ে দিল সে। হঠাৎই ওপাশের ঘর থেকে দরজার কাছে এসে দাঁড়ালো একটা লোক। আমাকে দেখে ফেলল। সঙ্গে সঙ্গে তার দু চোখে ফুটল বিস্ময়। পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে অদৃশ্য হয়ে গেল ওপাশে। সিলভারের থাবা থেকে হাত ছাড়িয়ে নিয়ে প্রায় চেঁচিয়ে উঠলাম, আরে ওই তো ব্ল্যাক ডগ। কে? কি নাম বললে? আমার দৃষ্টি অনুসরণ করে ফিরে চেয়েছে সিলভার। ছুটে গেলাম দুই ঘরের মাঝখানের দরজার কাছে। পলকের জন্য চোখে পড়ল বেরিয়ে যাচ্ছে ব্ল্যাক ডগ। ততক্ষণে আমার পাশে এসে দাঁড়িয়েছে সিলভার। ডগের পেছনটা দেখতে পেয়েছে সে। আরে, আমার পয়সা না দিয়েই চলে যাচ্ছে। হ্যারি, আই হ্যারি, জলদি ধর বেটাকে। লাফিয়ে উঠে দাঁড়ালো দরজার কাছে বসা একজন লোক। হা করে দাঁড়িয়ে আছো কেন? জলদি যাও। তাড়া লাগালো সিলভার। আমার দিকে ফিরে বলল, কি যেন নাম বললে? ব্ল্যাক ডগ, জলদস্যু। আমার সরাইয়ের ডাকাত? ব্যাটার সাহস তো কম নয়। আই বেন। আরেকজন লোককে ডেকে আদেশ দিল সিলভার, তুমিও যাও, যে করেই হোক ধরে নিয়ে এসো ব্যাটাকে। জলদস্যু? বাপের নাম ভুলিয়ে ছাড়বো আজ। আমাকে চেনে না। ঘরের ভেতরের দিকের একটা টেবিলে বসা লোকের দিকে চেয়ে হঠাৎ খেকিয়ে উঠল, এই এই মর্গান, তোমার পাশেই তো বসেছিল, এসো এদিকে এসো। হতচকিত হয়ে পড়ল মর্গান। উঠে দাঁড়িয়ে দ্বিধাজড়িত পায়ে এগিয়ে এলো সিলভারের কাছে। পোশাক পরিচ্ছদে মনে হচ্ছে নাবিক। মাথার চুলটা পেকে গেছে। মেহগনি রঙের চামড়ায় ঢাকা মুখ। হাতের তামাকের ডেলাটা গোল করতে করতে কাঁচো মাচো মুখে এসে দাঁড়ালো সিলভারের সামনে। ওই ব্ল্যাক ডগ নাকি যেন নাম, ওর সঙ্গে পরিচয় আছে? জি না। তবে যে গল্প করছিলে তখন? মদের টেবিলে যে কোনো অপরিচিত নাবিক পরিচিত হয়ে যায়, আপনিও তো জানেন। সত্যি বলছি, এর আগে কখনো দেখিনি। বেঁচে গেলে এজন্যই। এরপর থেকে যদি দেখি ওই ধরনের লোকের সঙ্গে মেলামেশা করছো, ঝেঁটিয়ে বার করবো আমার সরাই থেকে। তা কি বলছিল তোমাকে? সাগর, জাহাজ, ক্যাপ্টেন, কি সব শব্দ কানে আসছিল? ওসব নিয়েই তো আলোচনা করে নাবিকেরা। যাও বসোগে। ধীরে ধীরে আবার আগের জায়গায় বসে পড়ল মর্গান। সিলভারের দিকে চোখ তুলে চাইতে সাহস হচ্ছে না। তামাকের ডেলাটা গোল করতে করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল সিলভার, মর্গান লোক খুব ভালো, কিন্তু হদ্দ বোকারাম। দরজার দিকে তাকিয়ে কি যেন ভাবল সিলভার, তারপর আমার দিকে চেয়ে আপন মনেই বলল, ব্ল্যাক ডগ, দেখেছি আগেও লোকটাকে। আচ্ছা, ওর সঙ্গে একটা অন্ধ লোককে দেখেছো কখনো? বিচ্ছিরি চেহারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। উত্তেজিত হয়ে উঠলাম আমি। ওই ব্যাটা ডাকাত ছিল, নাম পিউ।
হ্যাঁ হ্যাঁ, পিউ, সায় দিয়ে বলল সিলভার। দুই হারামজাদে আমার এখানে হরদম আসে যায়। ইদানিং অবশ্য কানাটাকে দেখি না। ইস, আগে যদি জানতাম। পিউ তো মারা গেছে, ঘোড়ার পায়ের তলায় পড়ে গিয়েছিল। এই সময় হাঁপাতে হাঁপাতে ঘরে এসে ঢুকল হ্যারি আর বেন। তাদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল সিলভার। ওকে ধরতে পারলাম না, ফোঁস করে নিঃশ্বাস ফেলছে হ্যারি। ব্যাটা একেবারে গায়েব হয়ে গেছে। তোমাদের দুই গাধাকে দিয়ে কোনোদিন কোনো কাজ হয়েছে? খেকিয়ে উঠল সিলভার। ইস, এখন আমি কি জবাব দেব মিস্টার ট্রেলনির কাছে? আমার সরায় ডাকাতদের আড্ডা, যদি শোনেন তিনি কি আর আমাকে চাকরিতে রাখবেন? আরে আমি বা কি করি? যুদ্ধে গিয়ে তো একটা পা খোয়ালাম। পা থাকলে, আরে গাধারা, তোমাদের মতো গায়ের জোর থাকলে ওই হারামখোর আমার হাত থেকে পালিয়ে বাঁচে? যাক, যা হবার হয়েছে। আমি তো সব কথা বুঝিয়ে বলবো মিস্টার ট্রেলনিকে। আপনার কোনো দোষ নেই, দেখতেই তো পেলাম। তাছাড়া সরায়ে কত লোক আসে যায়, কি করে বুঝবেন কে ডাকাত আর কে সাধু? বুদ্ধিমান ছেলে, আমার পিঠ চাপড়ে বললেন। তোমার সম্পর্কে যা শুনেছি দেখছি মিথ্যে নয়। এসো, এক গ্লাস রাম খাও। হঠাৎই যেন মনে পড়ে গেল তার কথাটা। আরে তাই তো, ডাকাতটা যে আমার 3 গ্লাস মদের দাম না দিয়ে চলে গেল। যাকগে, যা হবার হয়েছে, এসো। আপ্যায়ন করে আমাকে নিয়ে একটা চেয়ারে বসালো সিলভার। রাম নয়, চা নিলাম আমি। ইতিমধ্যেই ট্রেলনির চিঠিটা পড়ে ফেলেছে সিলভার। ট্রেলনির সঙ্গে তাকে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। আমার পাশে বসে বসল সিলভার। একটা কথা কি জানো, বুড়ো আর বাচ্চাদের মাঝে খাতির হতে সময় লাগে না। বুঝতে পারছি, তোমার সঙ্গে আমার বনিবনা ভালোই হবে। তাছাড়া দুজনের কাজও প্রায় একই ধরনের। তুমি কেবিন বয়, আমি বাবুর্চি। আমার চা খাওয়া শেষ হলে উঠে দাঁড়ালাম। সিলভারে উঠল। সরাই থেকে বেরিয়ে পড়লাম দুজনে। ডকের পথটা ধরে চলতে চলতে আমার সঙ্গে আলাপ আরও জমে উঠল সিলভারের। চমৎকার গল্প বলতে পারে সে, অল্পক্ষণেই বুঝে গেলাম। জাহাজ, নাবিক, সাগর সম্পর্কেও তার জ্ঞান অপরিসীম। চলার পথে যে কটা জাহাজ দেখলাম, সব কটার গঠন, কোন জাতের, কোন দেশের জাহাজ ওগুলো, কি মাল বহন করে, কোন কোন সাগর পথে যাতায়াত ইত্যাদি সব আমাকে বলল। এরই ফাঁকে ফাঁকে নাবিকদের সম্পর্কে ছোটখাটো গল্পও শোনালো। খুশি হয়ে উঠলাম। সিলভারকে সঙ্গী হিসেবে পেয়েছি, জাহাজের সময় আমার ভালোই কাটবে। ডকের ধারে একটা সরাইয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন ডাক্তার চাচা আর ট্রেলনি। আমাদের দেরি দেখে লাঞ্চ শুরু করে দিয়েছেন। কেন দেরি হলো সব বুঝিয়ে বলল সিলভার। প্রচুর উৎসাহের সঙ্গে ব্ল্যাক ডগকে ধাওয়া করার ঘটনা বর্ণনা করল। মাঝে মাঝে সাক্ষী হিসেবে আমার দিকে তাকাচ্ছে, আমিও সায় দিচ্ছি। ব্ল্যাক ডগ ধরা না পড়ে আফসোস করলেন ডাক্তার চাচা আর ট্রেলনি, কিন্তু ঠিকই বুঝলেন সিলভারেরও কিছু করার ছিল না। সে তো সঙ্গে সঙ্গে লোক পাঠিয়েছে। ডাকাতটাকে ওরা ধরতে না পারলে খোড়া মানুষটার কি করার আছে? আজ বিকেল 4টায় কাজের কথা এলেন ট্রেলনি। আবার বলছি, বিকেল 4টায় নাবিকদের হিসপ্যানিওলায় গিয়ে তৈরি থাকতে বলবে। জি আচ্ছা, ঘাড় কাত করল সিলভার। তাহলে যাও এখন। সিলভারের চলার পথের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন ডাক্তার চাচা, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, না, লোকটার উপর কোনো সন্দেহ হচ্ছে না আমার। সন্দেহ মানে? এত চমৎকার লোক হয় নাকি? বললেন ট্রেলনি। তার দেরি কেন, খাওয়া তো হলো। চলো যাই, তোমাকে দেখাই জাহাজটা। হ্যাঁ চলো যাই, আমাকে দেখিয়ে বললেন ডাক্তার চাচা। জিম আসবে সঙ্গে? জিম আসবে সঙ্গে? ও তো দেখেনি। নিশ্চয়ই আসবে না মানে? 100 বার আসবে। চলো জিম, তুমিও চলো। জাহাজে উঠতেই এগিয়ে এসে আমাদের সালাম জানালো মিড অ্যারো। চামড়ার রং তামাটে, চোখ টেরা, কানে ইয়ারিং। কোনো এক সময় নৌবাহিনীতে ছিল হয়তো। ট্রেলনির সঙ্গে তার সদ্ভাব সহজেই বোঝা যায়। অ্যারোর সঙ্গে কথা বলছেন ট্রেলনি। এই সময় কয়েকজন নাবিকের পেছনে ধীর পায়ে এগিয়ে এলো হিসপ্যানিওলার ক্যাপ্টেন। রুক্ষ কিন্তু ধারালো চেহারা, সারাক্ষণই যেন রেগে আছেন। ভদ্রতার ধার কাছ দিয়েও গেলেন না ক্যাপ্টেন। এসেই শুরু করলেন, আপনার সঙ্গে কথা আছে মিস্টার ট্রেলনি। ও ক্যাপ্টেন স্মলেট। ভুরু কুচকে গেছে জমিদারের। কি কথা? সোজাসুজি বলছি, এই জাহাজের লোকজনদের মোটেই ভালো লাগছে না আমার। জাহাজটাও নিশ্চয়ই ভালো লাগছে না আপনার। কণ্ঠস্বরে বোঝা গেল রেগে গেছেন ট্রেলনি। জাহাজটা সত্যি ভালো কি মন্দ জানি না এখনো, না চালিয়ে কোনো মন্তব্য করব না।
জাহাজ পছন্দ নয়, নাবিকেরা ভালো নয়, তাহলে নিশ্চয়ই হিস্পানিওলার মালিককেও আপনার সুবিধার মনে হচ্ছে না? তর্ক বিতর্ক খারাপ দিকে মোড় নিচ্ছে বুঝে হাত তুলে থামালেন দুজনকে ডাক্তার চাচা। আরে কি শুরু করলেন আপনারা? ক্যাপ্টেনের পক্ষ নিয়ে বললেন তিনি। ক্যাপ্টেন স্মলেট একটা কথার কথা বলেছেন, সেটা সত্যি কি মিথ্যে না জেনে খামোকা তর্ক বাঁধাচ্ছ কেন স্কয়ার? জাহাজের ভার যখন তার উপর, ভালো মন্দ সব বিষয়ে কথা বলার অধিকার আছে। হ্যাঁ ক্যাপ্টেন, বলুন কেন আপনার পছন্দ নয়? চাকরি দেওয়ার সময় আমাকে বলা হয়েছে একটা গোপন মিশনে চলেছে হিস্পানিওয়ালা, কিন্তু জাহাজে উঠে দেখি ওমা, নাবিকেরা আমার চেয়ে অনেক বেশি জানে। কেন, কোথায় যাচ্ছে জাহাজ সব জানে। এটা কেমন ধরনের কথা স্যার? ভুল বলেননি আপনি ক্যাপ্টেন, ক্যাপ্টেনের সপক্ষে রায় দিয়ে বললেন ডাক্তার। আরও কথা আছে। নাবিকেরা বলা বলি করছে গুপ্তধনের সন্ধানে যাচ্ছে এই জাহাজ। নাবিকদের মুখে কথা ছড়ায় বেশি। কোথায় কোন ডাকাতের দল শুনবে, ব্যাস পিছু নেবে, বেঁচে আর ফিরে আসতে হবে না। আপনি বলুন, জেনে শুনে কে মরতে যায়? আপনার এই অভিযোগে ফেলনা নয়, কিন্তু নাবিকদের পছন্দ করছেন না কেন? বললেন ডাক্তার চাচা। দেখুন স্যার, আপনি শুনেছি ডাক্তার, রোগীর চেহারা দেখেই ভেতরের অনেক কিছু আঁচ করতে পারেন। আমি নাবিক, সারা জীবন নাবিকদের মাঝে কাটিয়েছি। চোখ দেখে ওদের চরিত্র অন্তত কিছুটা বুঝব না ভাবলেন কি করে? কথাটা যখন উঠেই পড়ল তো বলি, এই জাহাজ সামলানোর দায়িত্ব আমার, নাবিকদের ভারও থাকবে আমার উপর। কাজেই নাবিক জোগাড়ের ভারটাও আমার উপর দিলেই ভালো করতেন। আপনার কথায় যুক্তি আছে, বললেন ডাক্তার, কিন্তু কাকে কাকে পছন্দ হয় না আপনার বলুন তো? মেট অ্যারোকে আপনার কেমন মনে হয়? নাবিক হিসেবে খারাপ না, তবে তার স্বভাব তো অফিসারদের মতো নয়। মাঝি মাল্লাদের সঙ্গে বসে মদ খায়। মদ খেলে কি হলো, আপনি খান না? খেকে উঠল ট্রেলনি। খাই, কর্কশ হয়ে উঠছে ক্যাপ্টেনের কণ্ঠ। কিন্তু আমার বক্তব্য কিন্তু সেটা নয়। আমি বোঝাতে চাইছি মাঝি মাল্লাদের সঙ্গে বসে মদ খাওয়া জাহাজের অফিসারদের জন্য বেমানান। পরিষ্কার করে বলুন তো ক্যাপ্টেন, কি বলতে চান আপনি? প্রশ্ন করলেন ডাক্তার লিভজি। সত্যি এই অভিযানে যাবার ইচ্ছা আছে আপনাদের? নিশ্চয়ই, বললেন জমিদার। তার রাগ কমেনি। নইলে এত খরচাপাতি কিসের জন্য? বেশ, তাহলে বলছি যা হবার হয়ে গেছে, কিন্তু এই মুহূর্ত থেকে আমার আদেশেই সবকিছু চলবে হিস্পানিওয়ালায়। কাণ্ডটা দেখুন তো, নিচে সুন্দর স্টোররুম থাকতে জাহাজের সামনে এনে জমা করেছি সব গোলাবারুদ আর অস্ত্রশস্ত্র। ওগুলো সরাব আমি এখান থেকে। তাছাড়া যে 4 জন লোককে ওই গোলাবারুদের পাহারায় রাখা হয়েছে তাদের কোনো দরকার নেই, ওরা থাকবে ওদের নিজেদের কোয়ার্টারে। ঠিক আছে, মেনে নিলাম, বললেন ট্রেলনি। আর কিছু বলবেন? বলবো, হিস্পানিওলা কোথায় কেন সব জানাজানি হয়ে গেছে। ঠিকই বলেছেন আপনি ক্যাপ্টেন, সায় দিলেন ডাক্তার চাচা। নিজের কানেই শুনেছি আমি। আপনাদের কাছে দ্বীপের ম্যাপও আছে। সেই ম্যাপে চিহ্নিত করা আছে কোথায় গুপ্তধন মিলবে। দ্বীপের অবস্থানটাও জানি, মানে শুনেছি আর কি। গড়গড় করে সঠিক অবস্থানটা আওড়ে গেলেন ক্যাপ্টেন। আশ্চর্য তো, আমি এই কথা কাউকে জানাইনি, বললেন জমিদার। অথচ হিস্পানিওলার নাবিকদের কিন্তু কারো অজানা নেই। থমথমে গম্ভীর ক্যাপ্টেনের গলা। কে বলল তাহলে? জিজ্ঞাসু দৃষ্টিতে একবার আমার একবার ডাক্তার চাচার মুখের দিকে তাকালেন জমিদার। বেশি কথা বলি না আমি, তুমি জানো, দৃঢ় কণ্ঠে বললেন ডাক্তার লিভজি। আর জিমও বেফাস কথা বলার ছেলে নয়। কি যেন বলতে যাচ্ছিলেন জমিদার, কিন্তু তার আগেই বলে ফেললেন ক্যাপ্টেন। কার কাছে আছে ম্যাপটা জানি না, জানতে চাইও না, কিন্তু দেখবেন সেটা যেন আবার হারিয়ে না বসেন। গুপ্তধন, ম্যাপ, গোলাবারুদ। ক্যাপ্টেন, আপনি কি বিদ্রোহের আশঙ্কা করছেন? জিজ্ঞেস করলেন ডাক্তার। এ ব্যাপারে খোলাখুলি এখনই কিছু বলতে পারবো না, মাফ করবেন। আমার সন্দেহ হয়েছিল, জানালাম, পরে যেন দোষ না দিতে পারেন আমাকে। জাহাজের ক্যাপ্টেন আমি, জাহাজের নিরাপত্তার দায়িত্ব তাই আমার। আমাকে পুরো স্বাধীনতা আর জাহাজের শাসন ক্ষমতা দিতে হবে, নইলে চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে নেমে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। একবার জমিদারের দিকে তাকালেন ডাক্তার চাচা, তারপর ক্যাপ্টেনের দিকে তাকিয়ে হাসলেন। ক্যাপ্টেন স্মলেট, আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে না আর। আপনি বুদ্ধিমান শুনেছি, বললেন ক্যাপ্টেন। ঠিকই শুনেছি। ডাক্তার যখন বলছে, বললেন জমিদার, আমার বিশেষ আপত্তি থাকার কথা নয়। বড় বড় কথা বলে ফেললাম, মাফ করবেন আমাকে মিস্টার ট্রেলনি, বললেন ক্যাপ্টেন।
আমাকে আমার মতো কাজ করতে দিন, কথা দিচ্ছি কোনো ফাঁকি কিংবা অবহেলা পাবেন না। আরেকটা কথা না বলে ঘুরে চলে গেলেন স্মলেট। দুজন খাঁটি লোক পেয়েছ হে তুমি জমিদার, বললেন ডাক্তার চাচা। একটি ওই সিলভার আর একটি ক্যাপ্টেন। এটার চাইতে সিলভার অনেক ভালো। মুখ গোমরাই রয়েছে জমিদারের। এই ব্যাটা তো ব্যবহারই জানে না। ইংরেজের বাচ্চা অমন হতে দেখিনি কখনো। হয়েছে হয়েছে, শান্ত হও, বললেন ডাক্তার চাচা। জাহাজের সব ব্যবস্থা আবার ঢেলে সাজানো শুরু হলো। নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদারক করছেন ক্যাপ্টেন। তাকে সাহায্য করছে মেট অ্যারো। জোর কাজ চলছে। এই সময় একটা নৌকায় করে কয়েকজন লোক এলো। হিস্প্যানিওলার চাকুরি ওরা, সর্বশেষ আগমন। তাদের মধ্যে সিলভারও আছে। একটা পা নেই, কিন্তু ঝোলানো দড়ি বেয়ে বানরের মতো ক্ষিপ্রতায় ডেকে উঠে এলো। উঠেই প্রশ্ন করল, এ কি হচ্ছে? গোলাবারুদ ছড়াচ্ছি, বলল একজন নাবিক। কেন? দেরি হয়ে যাবে, আজকের জোয়ার ধরতে পারবো না। এই, তোমার তো মাতব্বরি কেন? ধমকে উঠলেন ক্যাপ্টেন। রান্নাঘরে যাও, খাওয়ার ব্যবস্থা করো। যত সব। মাফ করবেন স্যার, এই যে যাচ্ছি। তাড়াতাড়ি রান্নাঘরের উদ্দেশ্যে চলে গেল সে। মনে হচ্ছে কথা একটু বেশি বলে, মন্তব্য করলেন ডাক্তার চাচা। তবে লোক ভালো, ব্যবহারই বোঝা যায়। হবে হয়তো, বললেন স্মলেট। কথাবার্তা শুনতে শুনতে একটু বেশি এগিয়েছিলাম। ক্যাপ্টেনের নজরে পড়ে গেলাম। খেকে উঠল, আই ছেলে, তুমি এখানে কি করছো? যাও রান্নাঘরে যাও, বাবুর্চিকে সাহায্য করো। তিলমাত্র বিলম্ব না করে রওনা হলাম। পেছনে ক্যাপ্টেনের গজগজ শোনা গেল। কোনো সুপারিশ পেয়ারের লোকটোক চলবে না আমার জাহাজে, কাজ করতে হবে। স্কোয়ার ট্রেলনির সঙ্গে সেই মুহূর্তে একমত হলাম আমি। অসহ্য লোক ক্যাপ্টেন স্মলেট। তার প্রতি গভীর বিতৃষ্ণায় ভরে গেল আমার মন। কর্মব্যস্ততার মধ্যে কাটল সারাটা রাত। এক রাতের অর্ধেক কাজও কখনো করিনি অ্যাডমিরাল বেনবোতে। নতুন সংসার গোছানোর মতোই ক্যাপ্টেনের আদেশে হিস্প্যানিওলার মালপত্র গোছগাছ করতে হলো আমাদের। এর উপর অতিথিদের অভ্যর্থনা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা যেন গোদের উপর বিষ পড়ার মতো করে ছাড়ল। অতিথিরা সবাই ব্রিস্টলের লোক। মিস্টার ব্ল্যান্ডলি আর স্কোয়ার ট্রেলনির নতুন বন্ধুবান্ধব বিদায় জানাতে এসেছে। ভোরের আগে কাজ যখন শেষ হলো, জাহাজ ছাড়ার প্রথম সংকেত জানালো সারেং ভেপু বাজিয়ে। নোঙর তোলার জন্য তৈরি হলো মাঝিমাল্লারা। আমার সারা শরীর ভেঙে এলো দারুণ ক্লান্তিতে। ঘুম জড়িয়ে এলো দু চোখে, কিন্তু ডেক ছেড়ে যেতে মন চাইল না। যা কিছু দেখছি শুনছি, উপরওয়ালাদের নির্দেশ, নাবিকদের হাক ডাক, হুইসেলের শব্দ, লণ্ঠনের আলোয় জাহাজের ডেকে লোকেদের চলাফেরা ইত্যাদি সবকিছুই যেমন অভিনব আমার কাছে, তেমনই চিত্তাকর্ষক। এই সময় একজন নাবিক বলে উঠল, বারবিকিউ, একটা গান ধরো তো, নইলে ঠিক জমছে না। পাশে দাঁড়ানো আরেকজন বলল, সেই পুরনো গানটা যেটা গাইতাম এককালে। ঠিকই বলেছিস, গান গাওয়া দরকার এখন। রান্নাঘর থেকে ডেকে কখন বেরিয়ে এসেছে লংজন দেখিনি, তার ক্রাচের আওয়াজও শুনিনি। লোকটা চলে ছায়ার মতো নিঃশব্দে। তার আরেক নাম তাহলে বারবিকিউ। গেয়ে উঠল সিলভার। Dead and be damned and the rest gone whist. Yo ho ho and a bottle of rum. The skippy bent on the ship and start. Yo ho ho and a bottle of rum. Tenth of the crew and the murder mark. Yo ho ho and a bottle of rum. চমকে উঠলাম আমি ভীষণভাবে। এই গান, এই সুর আমার অতি পরিচিত। সিলভার শুরু করতেই তার সঙ্গে গলা মিলিয়ে কোরাস ধরল সবাই। রেলিং ধরে দাঁড়ানো নাবিকেরা কোরাস বলার সময় রেলিংয়ে জোর ধাক্কা মারল। উত্তেজনা প্রকাশ পেল ওদের ভঙ্গিতে। অ্যাডমিরাল বেনবয় ভেসে গেল আমার কল্পনায়। মনে হচ্ছে এই গায়কদের মাঝে ক্যাপ্টেন বোনসের কণ্ঠ শুনছি। ক্যাপ্টেনের কাছ থেকে আদেশ পেয়েই নোঙর তুলতে শুরু করলো নাবিকেরা। বিচিত্র শব্দে ক্যাপস্টানে জড়াচ্ছে শিকল। পানি থেকে উঠে আসা অংশটুকু থেকে পানি গড়াচ্ছে। রেলিংয়ে পেট ঠেকিয়ে নিচে উকি দিলাম। ধীরে ধীরে নোনা পানির তলা থেকে উঠে এলো তেমাথার নোঙরটা। আবছা ধূসর আলোয় মনে হলো কোনো দানবের বাঁকানো নখ উঠে আসছে আমাদের ভাগ্যকে আছড়ে রক্তাক্ত করে দিতে। কেমন যেন ছমছম করে উঠল গা। পাল খাটানো হয়ে গেল। ধীরে ধীরে পেছাতে শুরু করলো হিস্পানিওলা। ডকের অন্যান্য জাহাজগুলির কাছ থেকে
ধীরে ধীরে দূরে সরে আসছে। পূবের আকাশে ধূসর আলোর আভাস। ক্রমেই ছোট হয়ে আসছে জাহাজগুলো। আর দাঁড়াতে পারছি না, কিছুতেই খোলা থাকতে চাইছে না চোখের পাতা। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও কেবিনে গিয়ে ঢুকতে হলো। সেই দিনটা এবং তার পরের দিনও একঘেয়েভাবেই কেটে গেল। কোনো নতুনত্ব নেই, চারদিকে কেবল পানি আর পানি। তীর থেকে যতই দূরে সরে যাচ্ছে হিস্পানিওলা, পাখির সংখ্যাও কমতে লাগলো। শেষ পর্যন্ত আর একটাকেও দেখা গেল না। জাহাজের পরিবেশে প্রথম নতুনত্ব আনলো মেট অ্যারো। ক্যাপ্টেনের কথাই ঠিক, লোকটা মোটেও সুবিধার নয়। কাজকর্ম করতেই চায় না, খালি ফাঁকি দেওয়ার তালে থাকে। নিজেকে মাঝি মাল্লাদের সমকক্ষ মনে করে। হাসি ঠাট্টা ইয়ার্কিতে মেতে উঠে ওদের সঙ্গে। প্রায় সারাক্ষণই মদ গিলে মাতাল হয়ে থাকে। এমন লোককে দিয়ে একজন গুরুত্বপূর্ণ অফিসারের কর্তব্য করানোর চেষ্টা বৃথা। অ্যারোকে অনেক রকমের সাবধান করলেন ট্রেলনি, ছোটখাটো শাস্তিও দিলেন, কিন্তু ফল হলো না। আরও বেশি উচ্ছৃঙ্খল হয়ে উঠল। মাতাল অবস্থায় একদিন ডেকে এসে দড়ির স্তূপ কিংবা অন্য কিছুতে হোঁচট খেয়ে পড়ে কপাল কাটল, পায়ের গোড়ালি মচকালো, দু একজনের সঙ্গে মারপিটও বাঁধালো। ধরে নিয়ে গিয়ে তাকে জোর করে শুয়ে দেওয়া হলো নিজের বাঙ্কে। অ্যারোকে মদ সরবরাহ একেবারে বন্ধ করে দেবার আদেশ দিলেন ট্রেলনি। আদেশ পালনও করল সিলভার, কিন্তু কোনো কাজই হলো না। কোত্থেকে যেন ঠিকই মদ আসে তার কাছে। মেটের উপর লক্ষ্য রাখার ব্যবস্থা হলো, কিন্তু রহস্যের সমাধান হলো না। আগের মতোই মদ খায়, মাতাল হয়ে থাকে, গোলমাল বাঁধায়। কোথায় মদ পায় জিজ্ঞেস করলে কথা বলে না, শুধু হাসে। তার মাতলামিতে অতিষ্ঠ হয়ে উঠেছে মাঝি মাল্লারা। অ্যারোকে বেঁধে রাখার কথা ভাবলেন ট্রেলনি, কিন্তু তার দরকার হলো না। এক অন্ধকার ঝড়ের রাতে জাহাজ থেকে গায়েব হয়ে গেল মেট অ্যারো। কিন্তু এ তো অবাক হলো না কেউ। মাতাল অবস্থায় হয়তো খোলা ডেকে উঠে এসেছিল, রেলিংয়ের ধারে গিয়েছিল, ঝড়ো বাতাস উড়িয়ে নিয়ে ফেলে দিয়েছে পানিতে। গম্ভীর মুখে বললেন ক্যাপ্টেন, আপদ গেছে, ভালোই হয়েছে। নামে মাত্র একজন ছিল এতদিন, এখন আর তাও রইল না। অথচ একজন মেট দরকার। কাজেই ভেবেচিন্তে সারেং জব অ্যান্ডারসনকে এই পদ দেয়া হলো। অবশ্য সারেংয়ের কাজও তাকেই করতে হবে। সাধ্যমতো দায়িত্ব পালন করে গেল অ্যান্ডারসন। তাকে সাহায্য করলেন ট্রেলনি। কথায় কথায় বলে ফেলেছিলেন অ্যাডমিরাল হবেন, কিন্তু আসলে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতাও তার নেই। তবে সাগরে ঘোরার অভিজ্ঞতা আছে প্রচুর। জাহাজের ছোটখাটো অনেক কাজ বেশ ভালো মতোই চালাতে পারেন। আবহাওয়া ভালো থাকলে এমনকি গার্ডের কাজ করতেও দ্বিধা করেন না। পরিণত বয়স্ক, সাবধানী, চতুর এবং সাগর সম্পর্কে অভিজ্ঞ নাবিক ইসরায়েল হ্যান্স। কোনো কাজের দায়িত্ব তার উপর দিয়ে নির্ভর করা যায়। ইসরায়েলকে দারুণ পছন্দ সিলভারের, বিশ্বাসও করে খুব। বাবুর্চি হিসেবে সিলভারের তুলনা হয় না। ধীরে ধীরে জানলাম শুধু রান্নাই নয়, জাহাজের অনেক কাজই সে জানে। একটা পা নেই, তবু তার স্বচ্ছন্দ চলাফেরা দেখলে আশ্চর্য হতে হয়। জোর বাতাস বইলে সাগরের উথাল পাথাল বড় বড় ঢেউ উঠে, বাদামের খোসার মতো দুলতে শুরু করে জাহাজটা। এই দুলুনির মাঝেই ক্রাচ বগলে চেপে ধরে খোলা ডেকে যেভাবে স্বচ্ছন্দে হাঁটে সিলভার, না দেখলে বিশ্বাস করা যায় না। হিস্পানিওলার নাবিকেরা বলে সাধারণ মানুষ নয় বারবিকিউ। আমাদের মতো অশিক্ষিতও নয়, ছেলেবেলায় ভালোই লেখাপড়া শিখেছে। আর সাহস, না দেখলে বিশ্বাস করবে না খোকা। সিংহের বিরুদ্ধেও খালি হাতে রুখে দাঁড়াতে দেখেছি ওকে। নাবিকরা সবাই সম্মান করে সিলভারকে। আর আমি তো ভালোই বাসতে শুরু করেছি। আমাকে দারুণ স্নেহ করে সে। জোর করে আমার হাত থেকে নিয়ে ডিশটিশগুলি ধুয়েও দেয়। কাজ না থাকলে পুরনো দিনের গল্প শোনায়। একটা পোষা তোতা পাখি আছে তার, সেটা থাকে ঝকঝকে পরিষ্কার রান্নাঘরের এক কোণে, খাঁচায়। গল্প বলার সুযোগ পেলেই আমাকে ডাকে সিলভার। জিম, এসো, তোমাকে গল্প শোনাই, একদিন বলল। তোমাকে আমার খুব ভালো লাগে জিম। আর ওই তোতাটাকেও ভালোবাসি আমি। ওর নাম কি রেখেছি জানো? ক্যাপ্টেন ফ্লিন্ট। চমকে উঠলে? ওই জলদস্যুর নাম তাহলে তোমারও জানা? গুড। তোতা পাখিটার দিকে চেয়ে বলে উঠল সে। ক্যাপ্টেন, আমাদের অভিযান সম্পর্কে তোমার কি ধারণা? কোন কথা থেকে কোন কথায় চলে গেছে সিলভার। বলে উঠল তোতা, পিসেস অফ এইট, পিসেস অফ এইট। বারবার এই কথাটাই আওড়ে গেল পাখিটা। খাঁচার গায়ে রুমাল ছুঁড়ে পাখিটাকে থামালো সিলভার। আমার দিকে তাকিয়ে বলল, পাখিটার বয়স কত হবে জিম? 200 হলেও অবাক হব না। এরা নাকি অমর।
আমার এই তোতাটা কিন্তু অনেক দেখেছে জীবনে, অনেক হাত ঘুরে শেষে আমার সম্পত্তি হয়েছে। বিখ্যাত জলদস্যু ক্যাপ্টেন ইংল্যান্ডের সঙ্গে জাহাজে জাহাজে ঘুরেছে, মাদাগাস্কার, মালাবার, সুরিনাম, প্রভিডেন্স, পোর্তোবোলা এসব জায়গায় গিয়েছে। ডুবে যাওয়া একটা জাহাজ তুলতে দেখেছে একবার। ভেঙে যাওয়া জাহাজটায় 3.5 লাখ মুদ্রা ছিল। মুদ্রাগুলোকে পিসেস অফ 8 বলছিল নাবিকরা। শুনেছে, ব্যাস মুখস্থ করে বসে আছে। তোতার দিকে চেয়ে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, বারুদের গন্ধ পেয়েছ? সঙ্গে সঙ্গে উত্তর দিল পাখি, পালানোর জন্য তৈরি থাকো। জন সিলভার আর তোতাটার মাঝের এই ধরনের কথাবার্তা দুর্বোধ্য ঠেকে আমার কাছে। চমৎকার বলেছ বলে পকেট থেকে চিনি বার করে খেতে দিল পাখিটাকে। মাঝে মাঝে খাঁচার শিক ঠোকরাতে ঠোকরাতে জঘন্য গালাগালি শুরু করে আজব পাখিটা, কোনো কারণ ছাড়াই। আমি সামনে থাকলে লজ্জিত হাসি হাসে সিলভার। বদলোকের সঙ্গে সঙ্গে থেকেছে তো, গালাগালিগুলিও দিব্যি রপ্ত করে বসে আছে। হায় রে কপাল! নিজের কপালে আলতো করে চাপড় মারে বাবুর্চি। না, লোকটা নেহায়েতই ভালো মানুষ মনে হয় আমার। পাখির গালাগালিও অভদ্রতা মনে হচ্ছে তার কাছে। এদিকে ক্যাপ্টেন আর জাহাজের মালিক ট্রেলির মাঝে একটা বিরাট ফাঁক রয়ে গেছে। এ ব্যাপারে অবশ্য জমিদারের কোনো মাথা ব্যথা নেই, তার জাহাজ ঠিকমতো চললেই হলো। ক্যাপ্টেনও যেচে এসে কোনো কথা বলেন না মালিকের সঙ্গে। ট্রেলনি কখনো কোনো কথা জিজ্ঞেস করলে কাটা কাটা জবাব দেন ক্যাপ্টেন। রেগে যান জমিদার, থমথমে মুখে পায়চারি করতে থাকেন সারা ডেকে। মাঝে মাঝে মুখ তুলে তাকান এই সময় আকাশের দিকে, বিড়বিড় করে বলে ওঠেন, ব্যাটাকে এবার তাড়াতে হবে, অসহ্য। প্রচণ্ড ঝড় উঠল একদিন। জাহাজটা দেখতে যেমনই হোক, তার গুণের পরিচয় পাওয়া গেল এই সময়। ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে দোল খেল হিস্পানিওলা। বাতাসের ঝাপটায় কাত হয়ে গিয়ে ডুবে ডুবে অবস্থা, কিন্তু ডুবল না, কোনো ক্ষতিই হলো না জাহাজের। সাংঘাতিক শক্ত কাঠামো। জাহাজটা ভালো, এতদিনই স্বীকার করলেন ক্যাপ্টেন। কিন্তু মালিকের বাড়াবাড়ি আরও অসহ্য হয়ে উঠছে, এটাও জানালেন। অনিশ্চিত অভিযানে চলছে হিস্পানিওলা, কবে ফিরবে ঠিক নেই। এই অবস্থায় নাবিকদের প্রচুর মদ খাওয়ার অনুমতি দেয়া একেবারেই উচিত হয়নি জমিদারের। ক্যাপ্টেনের এরকমটাই ধারণা। আর কি জমিদারি ব্যবস্থা! 2 দিন যেতে না যেতেই জাহাজ শুদ্ধ লোককে দামি খাবার খাওয়ানোর ঘটা। ফলমূলের ব্যাপারে দরাজ ব্যবস্থার তো অন্তই নেই। বিশাল এক পিপে আপেল রেখে দেওয়া হয়েছে ডেকে, যার যখন খুশি নিয়ে খেতে পারে, সেরকমই নির্দেশ আছে ট্রেলনির। আর সবার মতো আমিও ইচ্ছে হলেই পিপে থেকে আপেল নিয়ে খাই। সেদিন আপেল খেতে গিয়ে জেনে ফেললাম কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। স্বচ্ছন্দ গতিতে ভেসে চলছে হিস্পানিওলা, পালে জোর হাওয়া লেগেছে। 24 ঘন্টার মধ্যে ট্রেজার আইল্যান্ড চোখে পড়বে আশা করছে ক্যাপ্টেন। আমি, ডাক্তার লিভসি, স্কোয়ার ট্রেলনি সবাই খুশি। নিরাপদেই গন্তব্যে পৌঁছতে যাচ্ছে আমাদের জাহাজ। সূর্য অস্ত গেছে। ধূসর সন্ধ্যাকে গিলে খাওয়ার জন্য যেন ধীরে ধীরে এগিয়ে আসছে রাতের অন্ধকার। সারাটা দিন খেটেছি, পরিশ্রান্ত হয়ে পড়েছে শরীর। সকাল সকালই শুতে যাবার ইচ্ছা। আগামীকাল সকালে উঠেই হয়তো দেখতে পাবো দ্বীপের গায়ে ভেড়ানো আছে জাহাজ। কর্মব্যস্ততা বাড়বে তখন, কাজেই আজ রাতে বিশ্রামের প্রয়োজন আছে। ডেকের উপর দিয়ে নিজের বাঙ্কে যাবার সময় পিপেটার উপর চোখ পড়ল। একটা আপেল খেলে মন্দ হয় না। এগিয়ে গেলাম, প্রায় শেষ হয়ে এসেছে আপেল। বিশাল পিপের তলায় পৌঁছে গেছে একেবারে। হাত বাড়িয়ে নাগাল পেলাম না আমি। খেতে হলে পিপের ভেতর নামতে হবে। ঢুকেই পড়লাম, ওখানে বসেই খেলাম একটা আপেল, তারপর তুলে নিলাম আরও একটা। ঠিক এই সময় কে যেন এসে ধপ করে বসে পড়ল পিপের গায়ে হেলান দিয়ে। আরও পায়ের আওয়াজ পাওয়া গেল। সব কজনই এগিয়ে এসে বসেছে পিপেটার কাছে। বেরিয়ে আসবো এমন সময় কথা বলে উঠল সিলভার। যা বলল শুনে তো চমকে গেলাম। বসে পড়লাম আবার। দুরু দুরু করতে লাগলো বুক। কান পেতে শুনতে লাগলাম ওদের কথা। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন রবার্ট লুই স্টিভেনসনের লেখা দ্য ট্রেজার আইল্যান্ড, আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।